ব্যাডমিন্টন ছিল আমাদের শীতকালীন খেলা। আমরা যখন ছোট ছিলাম তখন ফাইনাল পরীক্ষা পর্যন্ত ওয়েট করতাম। তারপরে ব্যাডমিন্টন একটা একটা রেগুলার সিজনাল স্পোর্টস ছিল এবং একসময় আমরা ডানা আপা, তারপরে আমাদের এলাকার পেনু ভাই, বদর ভাই, এনাদের খেলা দেখতাম। এবং আগে তো স্পোর্টসের নিউজ মানে ক্রীড়া জগৎ ছিল এবং ক্রীড়া জগতে সবসময় তাদের পিকচার ছবি দেখতাম। তারা একসময় আমাদের ছোটোবেলার হিরোও ছিল। তো ব্যাডমিন্টন সবসময় আমাদের একটা ওয়ান অফ দ্য স্পোর্টস। আর ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট কিছু কিছু জায়গায় স্কিল কিছু একই রকম। এখানে আপনার বার্তাটা কি, যারা ব্যাডমিন্টন খেলছে বা এখানে এসে আসলে আপনার মেসেজটা কি তাদের কাছে? আমার বার্তা একটাই, আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যাডমিন্টন ফেডারেশনকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি। এখানে 64 জেলার মধ্যে 63টি জেলায় আসলে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে। এ থেকে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয়, সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা বড় সাফল্য। খেলা কেমন দেখলেন? যদি মাঠে ক্রিকেটে ফিরি, মানে একটু চাপে ছিলেন, তারপরে আবার সেকেন্ড ম্যাচটা, ওয়ানডেতে আমরা সেকেন্ড ম্যাচটা জিতেছি, T20-টাও সেকেন্ডটা জিতে সিরিজটা এখনও জমে আছে বা টিকে আছি আমরা। লাস্ট নাইটে খেলাটা কেমন দেখলেন? আপনি যদি আমি সিরিজ শেষে হয়তো অ্যানালাইজ করতাম, কিন্তু এখন পর্যন্ত যদি আপনি টেস্ট ম্যাচটা দেখেন, প্রথম টেস্টে আমরা হয়তো জেতার মতো একটা সিরিজ তৈরি করেছিলাম। সেকেন্ড টেস্টে আমরা হেরে গেলাম। ফার্স্ট ওডিআইতে হয়তো আমাদের একটু সেন্সিটিভ খেললে আমরা হয়তো ম্যাচটা জিততেও পারতাম। তারপরে থার্ড T20টা আমরা হেরে গেলাম। থার্ড 50-50 ম্যাচটা আমরা হেরে গেলাম। আর T20 প্রথম ম্যাচটা আমরা ভালো খেলিনি, কালকে আমরা ভালো খেলে জিতেছি। সো আরেকটা ম্যাচ যদিও বাকি আছে এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি। আচ্ছা, কালকে ম্যাচটা তো জিতে যাওয়াতে তো বিষয়টা সামনে আসবে না। আমি বলছিলাম ব্যাটিং অর্ডার নিয়ে, এটা ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে যে মিরাজকে শামীম এবং জাকের আলী আগে পাঠানো। যদি ম্যাচ হেরে যেতে হয়তো বিষয়টা খুব বড় আকার চলে আসে। যদি জেতার পর আপনি কি মনে করেন যে আসলে এই ব্যাটিং অর্ডারটা আপনি যদি কোচ থাকতেন বা টিম মেম্বার থাকতেন এইভাবে খেলাতেন? আমি তো যেহেতু এই আমাদের রোল, সেই রোলের সাথে প্রেসিডেন্ট হিসেবে আমার টিম সম্বন্ধে কোনো বক্তব্য দেওয়া উচিত না। একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে, তাদের একটা গেম প্ল্যান আছে, তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান যারা ব্যাটার যারা নামে তাদের কিছু গেম প্ল্যান থাকে। হয়তো ওই গেম প্ল্যানের একটা অংশ ছিল, কিন্তু আমি কোচ হলে হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে অ্যাজ এ প্রেসিডেন্ট আমাকে সাপোর্ট করা উচিত যা হচ্ছে বা যা করছে আমাদের দল। সাকিবকে নিয়ে একটা প্রশ্ন ছিল যে সাকিবের সঙ্গে বা সাকিবকে অ্যাওয়ে সিরিজে খেলানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি আপনাদের মধ্যে, বা এমন কোনো মনোভাব আপনাদের মধ্যে আছে কি? সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড়। সাকিব বাংলাদেশ টিম থেকে এখনও সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তার সাথে কথা বলবো এবং এখানে এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপর। আমার সাথে এই মুহূর্তে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি। আপনি দায়িত্ব নেওয়ার পর হয়নি? না, আমরা সেকেন্ড ওয়ানডেতে জিতেছি, প্রথম ম্যাচ হারার পরে আবার 3 নম্বরটা হেরেছে, আবার T20-তে ফার্স্টে আমরা হেরেছি, সেকেন্ডে জিতেছি। আসলে কি আমাদের কিন্তু জয়ের ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমরা কি মাঝে মধ্যে কি মানসিকভাবে আমরা ডাউন হয়ে যাই? একটা দল যখন খেলে চারটা ডিপার্টমেন্ট দেখতে হয়। একটা হচ্ছে কীভাবে খেলে, টেকনিক, কীভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে, ট্যাকটিক্স, কীভাবে তার যে প্র্যাকটিস বা মানসিক আর ফিজিক্যাল। আপনি 4টা দিক দেখেন বাংলাদেশ টিমের এই মুহূর্তে, আমার মনে হয় স্কিল এবং মেন্টাল আমাদের ডেভেলপ করার জায়গা আছে অনেক। বাট আমাদের এই মুহূর্তে কিন্তু আপনি পুরো সিরিজটা যদি দেখেন, আমরা একেবারে খারাপ করিনি, বাট আমরা আরও ভালো করতে পারতাম। জয় পরাজয়ের মধ্যে আপনি এসে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের যে ভারতসীমাতে যাচ্ছে গতকালকে এই জয়টা তুলে দিচ্ছে? আসলে প্রত্যেকটা দলেরই কিন্তু পারফরমেন্স গ্রাফ আপ অ্যান্ড ডাউন হয়।
প্রবলেমটা হচ্ছে যে টিমটা যখন ডাউন মানে কার্ভটা যখন নিচের দিকে থাকে তখন হয়তো আমাদের মনোযোগটা যে লেভেলে থাকে যখন আমরা ভালো করি তখন মনোযোগটা হয়তো আরও বাড়ানো উচিত এক। আর 2 নম্বর হলো আমি বিশ্বাস করি যে এই দলটার এবং বাংলাদেশের যে পাইপলাইনে বা বাংলাদেশের যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ টিম গড়তে যাচ্ছি, যেটা নাকি নট অনলি ওয়ান ফর্মেট, সব ফর্মেটে যাতে আমরা সেই ধরনের খেলোয়াড় পাই। তবে কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ধারাবাহিকতার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা 6টা ম্যাচ পরে দিচ্ছি, তার আগে যে চ্যাম্পিয়ন্স দিচ্ছি তার আগেও কিন্তু 6টা ম্যাচ টানা হেরেছি। কিন্তু আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। অ্যাজ এ টিম হিসেবে আমি প্লেয়ার হিসেবে যদি জীবন দাসের কথা বলি, 13 ম্যাচ পরে সে প্লেয়ার হয়েছে। এই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু সবথেকে বড় যেই দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। বলুন ভাই, আপনি বলছিলেন T20 ম্যাচ খেলতে এসেছে, অলরেডি সেকেন্ড মান্থ ইজ রানিং, এই কদিনে কীরকম রান করতে পারলেন? আই মিন আপনার প্ল্যানিং অনুযায়ী কতটা এগোতে পারলেন এক, আর 2 নম্বর হলো আপনার যে যদি আমরা বিসিবি নির্বাচন শিডিউল অনুযায়ী অক্টোবরে মানে এই টাইমের ভিতর আসলে ওইরকম কোনো চিন্তাভাবনা আপনার আছে কি না? নাম্বার 1, যে বিসিবির যে ইলেকশনের যে ডেট আছে আমরা সেখান থেকে নড়বো না, আমরা অন টাইমে বিসিবি ইলেকশন দেব। আর আমার ব্যাপারটা হচ্ছে যে T20 ইনিংস আমি আসলে T20 ইনিংস খেলছি এবং যেহেতু আমি ওপেন করছি আমার এখন নতুন বল দেখছি, উইকেট দেখছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসার পর থেকে বেশ প্রেশারে আছি, বিকজ এক সপ্তাহের মধ্যেই আমাকে বেশ কিছু পারফরমেন্স আমার থেকে আশা করা হয়েছে, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এবং আই থিঙ্ক সব কিছু গুছিয়ে আনছি এবং সময় মতোই হয়তো সব ফায়ার করবো ইনশাল্লাহ। আপনি নিজে তো পুরো ব্যাটসম্যান ছিলেন, রিগার্ডিং এই ব্যাপারটা রিসেন্ট পাস্টে বাংলাদেশের লিমিটেড ওভার্সের যে পারফরমেন্স দেখা যাচ্ছে 50 ওভার্সও বাংলাদেশ ওয়ানডে ম্যাচে লাস্ট করতেছে না, বা এর আগে T20তেও ব্যাটিংটা ভালো হয়নি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের লাস্ট কয়েকটা ব্যাটিং কোচের যে অ্যাপয়েন্টমেন্ট লাইক জন লুইস, ডেভিড হেম, এটা কেউই ওয়ার্ল্ডে আপনার কোচ হিসেবে খুব রিনাউন্ড কেউ না। ওয়াইডেজ আমরা কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্ট বা স্পিন বোলিং ডিপার্টমেন্টে রাঙ্গানা হেরাত কিংবা ধরেন যে মুশতাক আহমেদ এরকম প্রলিফিক নেমসগুলোকে আমরা অ্যাপয়েন্ট করেছি। আপনার কি মনে হয় যে এই জায়গাটা আসলে একটু আনট্যাপড হয়ে গিয়েছে, এখানে একটা ভালো ব্যাটিং কোচের মানে লং টার্ম একটা ইনক্লুশন দরকার টু রেইজ দ্য বার অফ দ্য ব্যাটিং? ক্রিকেটে যতগুলো স্কিল আছে সব থেকে দুটো ডিফিকাল্ট স্কিল, একটা হচ্ছে লেগ স্পিন বোলিং, একটা হচ্ছে ব্যাটিং। এবং ব্যাটিংয়ের ব্যাপারটা এটা শিখতে হয় এবং সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করেন বলেন, একটা কনসিস্টেন্ট একটা কোচিং সিস্টেমের আন্ডারে বলেন, ডিফারেন্ট উইকেটে খেলার অভিজ্ঞতা বলেন, আন্তর্জাতিক ম্যাচ বলেন, সব কিছু মিলিয়ে ব্যাটিংটা খুব কঠিন একটা কাজ। এবং আমি বিশ্বাস করি যে ব্যাটিং কোচ, অফকোর্স এটা সব কোচই ইম্পর্টেন্ট, বাট ব্যাটিং কোচটা অনেকটা ডাক্তারের ভূমিকা পালন করে, যে তার ডায়াগনোসিস করতে হয়, তার রাইট ওষুধটা দিতে হয়। তো ব্যাটিং কোচটা আমার মনে হয় যে অত্যন্ত জরুরি। এখন দেখেন ক্রিকেট কোচিং ম্যানুয়াল বলে যে প্রথম বল তুমি ডিফেন্স করবে ফ্রন্ট ফুট, কিন্তু T20 খেলায় বলা হয় সম্পূর্ণ অন্যরকম। সো এই যে ডাইনামিক বা এই যে ভার্সেটাইলিটি যে কোচিংয়ের, সেটা কিন্তু প্লেয়ারকে রপ্ত করতে হয় বিভিন্ন ফর্ম্যাট খেলে। তবে আমি বিশ্বাস করি যে যেই ব্যাটিং কোচ হোক তাকে আমরা রাইট পিপলটা নেই এবং দীর্ঘ সময়ের জন্য রাখি এবং চেষ্টা করবো যে সেম স্টাইল অফ ব্যাটিং আমাদের হাই পারফরমেন্স টিম, আমাদের এ টিম, আমাদের ন্যাশনাল টিম সব জায়গায় যেন একই স্টাইল হয়। তাহলে একটা ব্যাটারের যে লাইফ পাথওয়ে আছে সে রাইট জিনিসটা শিখতে এগোতে পারবে। ভাই দুটো প্রশ্ন করতে যাচ্ছি, একটা হচ্ছে যে আপনি ব্যাটিং করছিলেন সেটা বলছিলেন, এখন মোহাম্মদ সালাউদ্দিন আছেন দায়িত্বে, দেখছেন কিছু অভিযোগও আছে তার, যেগুলো সত্যি আমরা জানি না। তাকে সে কন্টিনিউ রাখার ইচ্ছা আছে কিনা, বা তাকে বাদ দিয়ে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সাকিবের সাথে বিশ্বকাপে ক্লিয়ার হতে যাচ্ছে, সাকিবের সাথে আপনাদের যোগাযোগ করেছেন কিনা, বা তিনি আসলে আপনারা কি তাদেরকে চাচ্ছেন কিনা সাকিবকে সেগুলি কি? এক নম্বর হচ্ছে যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ডুইং গুড সোফার। এই সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখবো। আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে
আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেবে। আমি আমি আমার এখানে যে রোল আছে আমি ক্রিকেট বোর্ড চালাই, টিম সিলেকশন করি। সাকিবের আসলে বাংলাদেশ ক্রিকেটে এখনো আসলে কতটুকু প্রয়োজন আছে বলে মনে করেন? যেহেতু আপনারা নতুন প্লেয়ারদেরকে দিকে ইয়ে করছেন, সেক্ষেত্রে সাকিব তো হয়তো আর খেলবেনি 1-2 বছর, সেক্ষেত্রে কি আসলে তার কতটুকু প্রয়োজন বোর্ড বাংলাদেশ ক্রিকেটে? এটা আমি ক্রিকেট অপারেশনসে যারা আছে, যারা ন্যাশনাল টিমটা দেখাশোনা করে তাদের সাথে কথা বলি। তাদের এক্সপিরিয়েন্স হিসেবে অভিযান করছেন। আমি এক্সপিরিয়েন্স হিসেবে এখানে দাঁড়াই। ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ক্রিকেটের মানুষ, কিন্তু আপনার একটা বড় পরিচয় হচ্ছে আপনি ক্রিকেটের বাইরেরও একজন মানুষ, আর কি ফুটবলার ছিলেন, টপ লেভেলে খেলেছেন। আমরা অতীতেও দেখেছি যে ক্রিকেট বোর্ডের অভিভাবক যেই হয়েছেন অন্যান্য খেলাগুলোকে দেখেছেন, নানাভাবেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। তো আপনিও এখন দায়িত্বে আছেন, যদি এরকম খেলাগুলো যেগুলি একটু অনগ্রসর তাদের ক্ষেত্রে আপনি কি এগিয়ে আসবেন কিনা, এবং এই যে ধরেন আজকে ব্যাডমিন্টনে এসছেন তাদেরকে কোনো বোর্ড থেকে কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা? দেখেন, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ক্রীড়া পরিবারের একটা অংশ। আমরা এই পরিবারের মধ্যে থেকেই আমরা সকলে একসাথে এগিয়ে যেতে চাই। আমি এখানে প্রেসে হয়তো বলছি না, আমরা যে কাজগুলো আগে করা হতো তার থেকে বেশি আমরা করছি এবং করবো ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের বেশি কোচ হিসেবে তা নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের মানুষটা যে দেশীয় কোচ, আপনারাও আপনি যখন নিয়ে বাইরে ছিলেন তখন বলছেন যে দেশের কোচ মানে স্থানীয় যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া। উনি যদি কোনো কারণে ব্যর্থ হন সেই ক্ষেত্রে কি মানে এই প্রসেসটা থমকে যাবে কি? তার একটা চ্যালেঞ্জ না, তিনি তো এখনও ব্যর্থ হয়নি, তিনি তো ভালো করছে। আর যেটা হচ্ছে যে আপনি দেশীয় কোচ আশা করছেন, কিন্তু দেশীয় কোচ এই পর্যায়ে কোচিং করার জন্য যেই লেভেলের ট্রেনিং বা যেই পরিমাণের একটা সুযোগ দেওয়া উচিত ছিল গত বহু বছর আমরা দেইনি। আমি এখানে ঘোষণা করতে চাই যে আমরা এই বছরের আগস্ট মাসের শেষে আমরা একটা লেভেল 3 কোচিং কোর্স করবো, যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন টিমের প্লাস জাতীয় দলে কোচ হতে পারবে। সাথে সাথে আমরা একটা কোচিং সামিট করবো উইথিন সেপ্টেম্বরে, সেখানে আমরা স্পেশালাইজড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, উইকেট কিপিং কোচ, ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, এই স্পেশালাইজড কোচিং কোর্সটা আমরা সেপ্টেম্বরে করব এবং অচিরেই আমরা দেশের আমাদের যে কোচরা আছে তাদেরকে আপগ্রেড করব এমন একটা জায়গা বা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা বাংলাদেশের বিভিন্ন টিমে স্পেশালিস্ট কোচ হিসেবে যুক্ত হতে পারবে। কেননা আমাদের কোচদের আমরা যদি বড় বড় দায়িত্ব দেই এবং সেই দায়িত্ব অনুযায়ী তাদেরকে যদি আমরা রেডি না করি, এটা তাদের সাথে অবিচার করা। ইন্ডিয়া আসছে না, আজকের মধ্যে ইন্ডিয়া আসছে না, তার জায়গায় কি আমরা কারোর সঙ্গে ইন্ডিয়া যেহেতু আসছে না তার জায়গায় কি আমরা কারোর সঙ্গে সিরিজ খেলবো? আর জানুয়ারিতে কি পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো সিরিজ নিয়ে আলোচনা হয়েছে? না, এটা ক্রিকেট অপারেশনস আলোচনা করছে আমি জানি না, তবে আপনাদের কাছে একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটা এশিয়ার মাদার বডি বা গভর্ন বডি অফ ক্রিকেট, এর আগে আমরা কখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় মিটিং হোস্ট করিনি। আমরা 23 তারিখে একটা অফিসিয়াল ডিনার এবং 24 তারিখে এসিসি এজিএম ঢাকাতে করবো, যেখানে অলমোস্ট সব দেশই অংশগ্রহণ করবে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এখন পর্যন্ত সব ঠিক আছে, আর ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে নেক্সট ইনফরমেশন দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ।